শব্দশিল্প অডিও প্রেজেন্টস বদরুন নাহারের গল্প দিল্লি বহুদূর। আমার পা ক্রমশ শ্লোথ হয়ে আসে, অথচ এতক্ষণ রেজওয়ানের আগে আগে হাঁটছিলাম। থেমে যাওয়ায় ও পেছন ফিরে এক ঝলক দেখে কোনো প্রশ্ন না ছুড়েই একা একা এগিয়ে গেল জামে মসজিদের অসংখ্য সিঁড়ি পেরোতে। সাধারণত এসব স্থানে থেমে যাওয়াটাই স্বাভাবিক জেনে এসেছি। সে ছেলেবেলায় আমপাড়া পড়তে ঢুকেছিলাম মসজিদের বারান্দায়। ছোট হুজুর পড়াতেন আলিফ, বা, তা, ছা। পাড়ার সব ছেলেমেয়ের হাতে খুঁড়ি হতো সেখানে। বারান্দা থেকে দেখা যায় ভেতরে সারি সারি জায়নামাজ, তা পেরিয়ে মেহেরাবে বসে বড় হুজুর কোরআন শরীফ পড়ছেন। বড় হুজুরের কাছে যাবার ভীষণ ইচ্ছা, কিন্তু কাকে বলি? মসজিদ ও হুজুর প্রসঙ্গে কেউ বাড়তি কথা বলে না। আমি বরং এক পাতা ছিপাড়া দ্রুত পড়ে পরের পাতায় যাওয়ার চেষ্টা করতাম, যেন তাড়াতাড়ি শেষ হয় আর কোরআন শরীফ হাতে সোজা চলে যাওয়া যায় বড় হুজুরের কাছে দুলে দুলে কোরআন পড়তে। কিন্তু কিছুদিন বাদেই আমাদের পাড়ার তন্দ্রা আপাকে ছিপাড়া হাতে আসতে না দেখে জানতে পারি মেয়েদের শরীর খারাপ হয়। মেয়েদের শরীরের গোপন রক্ত ঝরে পড়ে, আর তা ভীষণভাবে লুকিয়ে রাখার, যেন সে রক্তের গন্ধে দৈত্য দানব ছুটে আসবে, খেয়ে ফেলবে। তার আর মসজিদে আসতে পারে না। আমারও আর মেহরাবের ভেতর বসে দুলে দুলে কোরআন পড়া হয় না। তখন থেকে মসজিদের সামনে যেতে হলে পা ভারী হয়ে আসত। বড় হতে হতে আমার ভেতরের কিছু বিষয় আতঙ্ক সহকারে বেড়ে উঠতে লাগল। আরও পরে যখন বুঝতে শিখলাম যে সব তেমন ভয়ের না, এমনকি তাত্ত্বিক নানা বিশ্লেষণ আমি নিজেও বলতে পারছি, তখনও বহুদিনের অভ্যস্ততায় সেসব ভয় প্রায়ই হৃদয়ে ছলাৎ করে ওঠে। এসবের মধ্যে মসজিদ যেমন ছিল, তেমনি ছিল কবরস্থান। কবরস্থানের সামনে দিয়ে যেতেও সেই কি যে ভয় আর আড়ষ্ঠতা জেগে উঠত। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরে বলতে বলতে বুকে ফু দিয়ে জায়গাটা পেরোতাম। বিষয়টা এমন হলো, জায়গাটা দৌড়ে পেরোতে পারলে ভালো, কিন্তু তখন পাগুলো খুব ভারী লাগত, দৌড় দেওয়া হয়ে উঠত না। এমনকি পায়ে যেন জোরে শব্দ না হয় তাও মাথায় থাকত। আমার কিন্তু কোনো ভূতের ভয় ছিল না। কবরস্থান মাথায় চেপে বসায় পরবর্তী জীবনে কতবার হাস্যকর ঘটনা ঘটেছে। ঢাকা শহরে মফস্বলের মতো যত্রতত্র কবরস্থান খুঁজে পাওয়া যায় না, তবে ময়লার ঢিবি এখানে সেখানে। গন্ধ সহ্য করতে পারতাম না একবারই, তাই সেই বিষয়েও ছিল আতঙ্ক। ঢাকার অগণিত ডাস্টবিনের সম্মুখীন হয়ে আমি যেন কবর পাড়ি দেওয়ার মতো আতঙ্কিত হই, এবং অসংখ্যবার তাড়াহুড়ো করে নাকে কাপড় টেনে ডাস্টবিন পেরোতে পেরোতে বিড়বিড় করে আসসালামু আলাইকুম পড়ে ফেলতে গিয়ে খেয়াল হতো এটা কি করছি। নিজেকে নিয়ে নিজে হাসতাম। আতঙ্ক ব্যাধি। ব্যক্তিগত শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চলাফেরা শুরুর পর আমার সে ভয় কেটে গিয়েছিল। যা বলছিলাম, মসজিদ বিষয় নিয়মটা দীর্ঘদিনের লালনের ফলে আজও তাই হল। ভারতে এসে মুঘল ঐতিহ্যের স্থাপত্য নিদর্শন দেখতে বেরিয়েছি। মসজিদ তাদের শিল্পবোধ অবলোকনের অন্যতম জায়গা। জামে মসজিদের সুদীর্ঘ সিঁড়ির সারিতে গিয়ে আমি থেমে যাই, আর ঠিক তখনই দেখতে পেলাম সকল ধাপ পেরিয়ে কিছু নারী মসজিদের তরুণ সদৃশ খিড়কি দুয়ার পেরিয়ে ঢুকে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায় নামাজ পড়া হলেও এখন এটা পর্যটকদের জন্য উন্মুক্ত। এবার আমি উঠতে শুরু করলাম। সেখানে আমাদের সঙ্গে দেখা হয় এক্লাসের। সে মসজিদে প্রবেশকারীদের জুতা সংরক্ষক। এক্লাসকে কিছু না বলতে এসে নিজে থেকে বলে, আপনারা বাংলাদেশ থেকে আসছেন? এ কথাই সহসা আমোদিত বোধ হল, যেন কতটা আপন চিনে ফেলেছে। যদিও তার কথার উচ্চারণে নন বেঙ্গলি টোন আছে, আর সে বোধের ধারা বেশিক্ষণ প্রবাহিত হয় না। যখন সে জানায় যে সে বাংলাদেশ ছেড়েছে ৭১-এ, তখন করুণা জাগে, এবং পরবর্তীকালে আমাদের মনে রাগ ও ঘৃণার অনুভূতি ঢুকে পড়ে যখন এক্লাস জানায় যে সে মূলত বিহারি। তখন আমি তার মধ্যে পাকিস্তানি গন্ধ পেতে থাকি, যে গন্ধটা বরাবরই কটু ও বিভৎস। আর ততক্ষণে অনুভব করি যে আমাদের এক্লাসের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। জুতা জমা দিতেও আমার বাধো বাধো লাগে, ফলে দ্রুততার সঙ্গে তা জমা দিয়ে আমরা পবিত্র মসজিদে প্রবেশ করি। সেই পরিবেশে অজস্র জালালি কবিতর দেখেও মন ভালো হয় না। স্মৃতি আক্রান্ত হয়ে যাই। বেড়ে ওঠার জীবনে চিহ্নিত শত্রু হিসেবে মনে পারে বিহারীদের কর্মকথা। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর নৃশংসতা চালায় তারা। মনে মনে এক্লাসের ওপর ক্ষিপ্ত হয়ে থাকি। আমি যেন একটু বেশি প্রতিক্রিয়াশীল, যতটা রিজওয়ান নয়।
খানিকটা গজগজ করে তিক্ততা প্রকাশ করি। রিজওয়ান সবটুকু শুনে বলে, সব ঠিক আছে, কিন্তু তুমি এক্লাসকে পাকিস্তানি ভাবছ কেন? ও তো বিহারি। বিহারিরা তো পাকিস্তান থেকে আসেনি, ওরা তো বিহার থেকে পূর্ব পাকিস্তান গিয়েছিল। হ্যাঁ তো, কি আশ্চর্য! আমি তো সারা জীবন বিহারি মানে পাকিস্তানি ধারণা করে বসে আছি। রেজওয়ানে সবসময় যে কোনো বিষয় নৈর্ব্যক্তিকভাবে বিশ্লেষণ করার প্রবণতা, আর আমি যখন তাই তো বলে ফেলি তখন সে যেন সেই সুযোগটাই নিতে চায়। বলে, খুব জাগুক আর যাই হোক, বিষয়গুলোকে সঠিকভাবে জানতে হবে। বিহারি যে পূর্ব পাকিস্তানে ভারতীয় অভিবাসী, এটা ভুলতে তো চলবে না। থাক, হয়েছে, এসব নিয়ে এখন আলোচনায় না মাতি, বরং চলো মেহরাবের ভেতরটা দেখে আসি। সে তবু বলতে থাকে, আসলে দ্বিজাতি তত্ত্বের বিভাজনটা বুঝতে। তুমি থামবে, যা দেখতে এসেছি তাই দেখি। এবার তার কণ্ঠ আরও শান্ত, নিরীহ হয়, যা অবজ্ঞা করা যায় না। সে বলে, হ্যাঁ, তাই দেখা উচিত, কিন্তু তুমি তো মনের ভেতর থেকে জিনিসটা দূর করতে পারছ না। ভালো করে দেখবে কেমনে? আমি নিজেকে পাল্টে ফেলি, মসজিদের চত্বর দেখিয়ে উচ্ছল ভঙ্গিতে বলি, এক কাজ করি, আমি কবুতরগুলোর ভেতরে দৌড়ে যাই, তুমি বিখ্যাত একটা ছবি তোলো। এবং আমরা পর্যটকদের সস্তা পদ্ধতিতে উচ্ছলতায় ডুব দিই। শান্তির পায়রা উড়িয়ে ভ্রমণ আনন্দে ফিরি। কত নান্দনিক আর বিশাল অস্তিত্ব নিয়ে বসে আছে প্রার্থনালয়, চারপাশে তার রাজকীয় মোড়ক। কিন্তু আমাদের জন্য গচ্ছিত জুতা নিয়ে অপেক্ষা করে এক্লাস। তার মুখোমুখি হওয়ার ইচ্ছা না থাকলেও নগ্ন পায়ে তো বেরিয়ে পড়া যায় না। আর তখন আমরা পরিচিত হই আছিয়া খাতুনের সঙ্গে। সে এক্লাসের স্ত্রী, দ্বিতীয় শিফটের ডিউটি দিতে এসেছে। এক্লাস তখনও বিদায় নেয়নি, সে আমাদের জন্যই অপেক্ষা করছিল। বয়স্ক এক্লাসের কথায় চমকে উঠি। সে বলে, সৈয়দপুরে আমাদের গ্রামে মুক্তিবাহিনী আসেনি, তাই আমি আর মা ও দুই বোনকে নিয়ে পালিয়ে বেঁচে আছি। মুক্তিবাহিনী এলাকায় না আসাটাকে কেউ যে সৌভাগ্যের মনে করছে ভাবতেই পারি না। মুক্তিবাহিনী, বিচ্ছু বাহিনী, দেশ ও স্বাধীনতার প্রতীক। আমার উসখুস ভাব দেখে রেজওয়ান হাত ধরে চুপ থাকার ইঙ্গিত করে, এবং এক্লাস জানায় তার ভাইয়েরা নীলফামারীতে মেসে থাকত, সেখানে তাদের দুই ভাইকে মেরে ফেলা হয় ওই ৭১-এ। লক্ষ্য করি সে বলে, তার ভাইয়েরা ৭১-এ মারা গিয়েছিল। আমাদের কেউ মারা গিয়ে থাকলে আমরা বলি যুদ্ধে মারা গেছে, কারণ যুদ্ধটা আমাদের জন্য জরুরি ছিল, ওদের নয়। এক্লাস যতটা শোকাবহ কণ্ঠে কথাগুলো বলুক না কেন, আমার ভেতর সে মৃত্যুর প্রতি কোনো সহানুভূতি সহসা জেগে ওঠে না। বরং মনে পড়ে ৭১-এর সময় মিরপুরের বাস থেকে নামিয়ে কত নিরপরাধ বাঙালিকে বিহারিরা নৃশংসভাবে মেরেছিল। আমি তো নিশ্চিত নই যে এক্লাসের ভাইয়েরা মারা যাওয়ার আগে কতজনকে মেরেছে। মনের ভেতর তুমুল তোলপাড় নিয়ে তাদের উদ্ভাস্ত হওয়ার গল্প শুনি। সে বলে, ৪৭-এ দেশভাগের সময় তাদের পরিবার বিহার ছেড়ে পূর্ব পাকিস্তানের সৈয়দপুর গ্রামে বসতি স্থাপন করে। তার বাবার সেখানে ছোট্ট মুদিখানা ছিল। তখন এক্লাসের বয়স মাত্র ৫ বছর। সৈয়দপুরে তার ১৯টি বছর কেটেছে। তারপর ৭১-এ তারা আবার ভারতে ফিরে আসে। আমি সহসা বলে উঠি, ভালোই তো, আপনি তো আপনার দেশেই ফিরে এসেছেন। এ কথায় এক্লাস অদ্ভুত এক হাসি দিয়ে বলে, এটাও আমার দেশ না। কেন? বিহারে আপনাদের কিছু ছিল না? সে জানায় বিহারে এসে তারা তাদের কোনো কিছু ফিরে পায়নি। এমনকি সে আমার দিকে চেয়ে বলে, সৈয়দপুরে গেলেই কি ভিটামাটি ফিরে পাব? আমি কোনো উত্তর খুঁজে পাই না, কিন্তু মনে মনে তীব্র জাতীয়তাবোধে আক্রান্ত হই আর ভাবি, আপনি তো বাংলাদেশে জন্মাননি, আপনার দেশ তো ভারত, বিহার। কিন্তু কোথায় যেন বিষয়টি বলতে সংকোচ বোধ হয়, মুখে কিছু বলতে পারি না। যুদ্ধের ক্যাজুয়ালিটির সঙ্গে মানুষ এক জীবনে কতবার উদ্বাস্তু হতে পারে, তাই ভাবছি। এক্লাস হয়তো জানত আমি কোনো উত্তর দিতে পারব না, তাই আর অপেক্ষা করে না। সে তার মতো যা বলে তা যেন ইতিহাসের পাতা থেকে পাঠ করা জীবনশিল্প। তার বড় বোন এখনও বাংলাদেশেই আছে, ঢাকার মিরপুরে থাকে। আমার মনের কোনো গোপন চিন্তা কি আসিয়া খাতুন পড়ে ফেলেন? কোনো বিতৃষ্ণা? এতক্ষণ নীরব শ্রোতা থেকে বেরিয়ে এসে তিনি জানান, আমি কইলাম পূর্ব পাকিস্তান, মানে আপনি গো বাংলাদেশের মেয়ে। তিনি কি আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? ধুর, এসব কি ভাবছি, ব্যক্তিগত আক্রান্ত হচ্ছে কেন? আমিও তো চাইলে কত শত বিহারীর অপকর্মের গল্প বলা শুরু করতে পারি। তারা যে পূর্ব পাকিস্তানে অভিবাসিত হয়ে আমাদের আপন করার চেষ্টা করেনি, পশ্চিম পাকিস্তানের হয়ে উঠেছিল। আসিয়া খাতুনকে কি এক্লাসের কাছ থেকে বিচ্ছিন্নভাবে দেখব? আন্তরিক হব? আমার জাতীয়তাবোধের কাছে কোনো উত্তর মেলে না। কিন্তু তারা কোনো সামগ্রিক কথা বলছে না, নিজেদের ব্যক্তিগত জীবনের গল্প করছে। কেনই বা করছে? বাংলায় কথা বলি দেখে?
আমার নামের আগে বেগম আর রেজবানের নামের আগে মোহাম্মদ আছে বলে, নাকি নতুন করে তাদের জীবনে সংশয় এবং উদ্বাস্তু সংকট ঘনিয়েছে বলে? এখলাস তখন জানায়, ৭১-এ আসিয়া খাতুনের বয়স মাত্র ১০-১১ হবে। মা আর ২ বোনকে নিয়ে পালাবার পথে সীমান্তবর্তী এক গ্রামে আসিয়াকে পায়। সদ্য পাকিস্তানি সৈন্যরা অপারেশন শেষ করে ফিরে গেছে সেই গ্রাম ছেড়ে। অসংখ্য লাশের পাশে রক্তাক্ত আসিয়া খাতুনকে তারা খুঁজে পেয়েছিল। সেই থেকে তাদের সঙ্গেই ছিল। আসিয়া খাতুনের কি সৌভাগ্য! সে বেঁচে ছিল, সে পালাতে পেরেছে। আমি তার মুখের দিকে দ্বিতীয়বার তাকাতে চাই, কিন্তু সরাসরি তাকাতেও পারি না। যেসব মানুষের গল্প শুনেছি তারা দেখতে কেমন হয় আমার জানা ছিল না। তারা যে নতুন করে শঙ্কায় আক্রান্ত হয়ে আছে তা নজর এড়ায় না। যে আশঙ্কার খবর বাংলাদেশের মানুষের মুখেও আলোচিত হচ্ছে, ভারতের নির্বাচন প্রসঙ্গে। রেজওয়ান বরং প্রশ্ন করে, আপনার বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই? তিনি জানান, তার গ্রামের সবাই জানে আসিয়া খাতুন ৭১-এ মারা গেছে। তাদের সেই অতীত গল্পের মাঝে বর্তমান এসে দাঁড়ায়। এখলাসের একমাত্র পুত্র খালিদ তেমন একটা বাংলা কথা বলে না। সে বাবা মাকে কোনো এক বিষয়ে তাড়া দিতে এখানে এসেছে। সে বুঝতে পারে এখলাস আর আসিয়া কী প্রসঙ্গে কথা বলছে। হিন্দি এবং বাংলার মিশ্রণে সে যা বলে তা তাদের বর্তমান অস্থিরতার কথা। সে আমাদের জানায় তার বাবা মা অকারণে ভয় পাচ্ছে। এমনকি তারা বাড়ি তো ব্যাগ গুছিয়ে রেডি করে রেখেছে। নির্বাচনের পরে মোদি সরকার ক্ষমতায় এলে তাদের যদি বাংলাদেশে ফেরত পাঠায়। খালিদ হাসতে হাসতে বলে যে অযথা টেনশন করছে, সে নিজে এমন ভয় পায় না। নিজের জন্মভূমি থেকে কি কাউকে তাড়ানো যায়? এখলাসের মতে খালিদ চ্যাংড়া ছেলে। সে জীবনের ভয়াবহতা বোঝে না। দেশ বলতে সে ইন্ডিয়া ছাড়া কিছু বোঝে না। এখলাসের বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দেশ কি তা আমরা জানি, আমাদের কোনো দেশ নাই। খালিদ চলে যায়। অন্যদিকে আসিয়া খাতুনও নিশ্চিত নয় ফিরে গেলে বেজে থাকা ভাইবোন জ্ঞাতিগোষ্ঠী তাকে ঠাঁই দেবে কিনা। তাদের চোখ মুখে প্রচণ্ড অনিশ্চয়তা খেলা করে। এখলাস বলে, জীবনে সে কত পরিবারকে টুকরো টুকরো হতে দেখেছে। তার নিজের পরিবার জ্ঞাতি কেউ ভারতে, কেউ বাংলাদেশে, আর কেউ বা পাকিস্তানের কোনোখানি। তাদের আর দেখা সাক্ষাৎও হয় না। কাঁটাতার তাদের ঘিরে রেখেছে। এখলাস আরও বলে, এই হিন্দুরাই তো ভেজালটা বাঁধালো। এতক্ষণের উদ্বাস্তু বিহব্রলতাকে কাটিয়ে আমি আবার তার কথায় সতর্ক হয়ে উঠি। তার কথায় সাম্প্রদায়িক শত্রুর বিষয়টি মুখ্য হয়ে থাকে। ভাবলাম এরা সেই একই অবস্থান থেকে বিষয়গুলো ভাবছে। তাদের কাছ থেকে দিল্লির মসনদ, বার্মিংহাম প্যালেস, ক্রেমলিন, হোয়াইট হাউস বহু দূর। ক্ষমতায়ন, ক্ষমতার ডিস্ট্রিবিউশন, আর তার খেলায় তারা নেই। তাদেরকে খেলতে দেওয়া হয়েছে ধর্মের দোহায়। কথাটা তাদের আর বললাম না। আমরা পারস্পরিক কথা কখনো বলি না। ফেরার পথে রেজওয়ানকে বলতেই ও বলল, তুমি নিজে কি ওদের কথা শোনার জন্য তৈরি ছিলে? বাংলাদেশেও তো হিন্দু প্রসঙ্গে একই ভাবধারা চালু রয়েছে। নীরবে মাথা নেড়ে সম্মতি দিলাম। ও বুঝতে পারল এখন আমার কোনো আলোচনার মুড নেই। সদ্যশ্রুত ঘটনাটাকে ওলটপালট করে দেখছি হয়তো। রেজওয়ানেরও বোধহয় তেমনই অবস্থা। ও আর কথা বাড়ায় না। আমরা হোটেলের ফেরার পথটা নিশ্চুপ মগ্নতায় কাটাই। পাশ কেটে চলে যায় রতন টাটা। বিলবোর্ডে শিশুদের বেড়ে ওঠার নিউট্রিশনের হাতছানি। আমার মনে পড়ে কুতুব মিনারের অলিগলিতে ঘুরে বেড়ানোর কথা, এবং সেখানে মোঘল নকশার কারুকার্য ভেঙে দু এক জায়গায় নৃত্যরত রমণীর নগ্নরূপ। এইখানে পুরোহিতের ধূপধুনোর দিন শেষে একদিন নতুন পলেস্তারায় সেজেছিল মসজিদের মেহরাব। কোথাও বা মন্দিরের ভাঙা ইটে জেগে ওঠে আরবি হরফ। সবচেয়ে সহজে মানুষের মনে ভয় ঢুকে যায়। সবচেয়ে সহজে মানুষ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমার মন উদ্বাস্তু হয়। আমি তাহলে আসিয়া খাতুনের জন্য চিন্তিত। রেজওয়ান একসময় বলতে থাকে, সাম্রাজ্যবাদী ব্যবস্থাপনা, কলোনিয়াল ডিভাইস আর মানুষেরই ক্রাইসিসটা শুধু এই উপমহাদেশেই নয়, রাশিয়া, ল্যাটিন আমেরিকা কোথায় নেই। বিশ্বাস, ধর্ম, মূল্যবোধ তো বহু আগে পণ্যের ঝুলিতে বিক্রি হচ্ছে। কথাগুলো যেন আমাকেও বলে না, নিজের সঙ্গে নিজের কথোপকথন। আমাদের ভ্রমণ শেষ পর্যন্ত এখলাস আর আসিয়া ভাবনাতেই ঠেকে যায়। এমনকি আমরা তাজমহলের রূপের কথা বলি না। কত কথাই না হয় রাতে। আমি রেজওয়ানকে নাদিরা বেগমের গল্প বলি। আমার বাবার বন্ধু রুইসুদ্দিনের সঙ্গে তার প্রেম ছিল। রাজবাড়ী রেলের স্টেশন মাস্টারের মেয়ে নাদিরা বেগমের তিনি গৃহশিক্ষক ছিলেন। রুইসুদ্দিন বিষয়টি জানতে পেরে খুব ভীত হয়ে পড়ে। এটা ১৯৬৯-এর ঘটনা। কিন্তু নাদিরা বেগমের বাবা বিহার থেকে আসা আলী আসগার নিজে রুইসুদ্দিনকে ডেকে কথা বলেন।
রুইসুদ্দিন তার বন্ধুদের জানায়, আলী আসগার বলেছেন যে তুমি যেহেতু নাদিরাকে পছন্দ করো, আমরা ঠিক করেছি তোমার সঙ্গেই নাদিরার বিয়ে দেব। তিনি এটাও বলেন যে নাদিরার বিয়ে ঢাকাতে হবে, কেননা তার দাদা দাদিরা ঢাকায় থাকেন। রুইসুদ্দিন মেস ছেড়ে গ্রামে ফিরে বাবা মার কাছে বিষয়টি জানায় এবং পরের বছর তাদের বিয়ের প্রস্তুতি চলে। কিন্তু তারপর থেকে দীর্ঘদিন তার বন্ধুরা রুইসুদ্দিনের কোনো খোঁজ পায় না। রেলের মাস্টারও বদলি হয়েছে শুনতে পাওয়া যায়। ঢাকা শহর থেকে তাদের আরেক বন্ধু আলী আকবর জানায় যে রুইসুদ্দিন তার মেসে উঠেছিল, সেখান থেকে সে বিয়ের জন্য নানা কেনাকাটাও পড়েছে। নাদিরা বেগমের প্রেম এবং বিয়ের কাহিনী গল্প হয়ে যায় তারও কয়েকদিন বাদে, যখন ঢাকা শহরের এক বাক্সবন্দি লাশ রুইসুদ্দিনের বলে শনাক্ত হয়। আলী আকবর জানায়, খবর পেয়ে সে লাশ দেখতে গিয়েছিল, আর লাশ ভর্তি বাক্সটি রেলের ছিল বলে তার মনে হয়েছে। সে নাদিরা বেগমের ঠিকানায় খোঁজ নিতে গেলে সেখানে তাদের পায় না। রেজওয়ান গল্পটি শুনে কোনো মন্তব্য করে না, বরং সকাল সকাল উঠতে হবে বলে ঘুমাবার তাড়া দেয়। আগামীকাল ভোরের বাসে আমরা সীমান্ত পেরোব, দেশে ফিরব, স্বজনদের সঙ্গে দেখা হবে। ভেতরে ভেতরে যেন একটু বেশি উতালা ছিলাম। ফেরার পথটা অনেক দীর্ঘ মনে হয়, আসার সময় এমনটা হয়নি। আমার মনে কি বিচ্ছিন্ন হওয়ার ভয়? ঘুমটা ততটা মসৃণ হল না। ভোরবেলায় খুব খারাপ একটা স্বপ্নে ঘুম থেকে ভেঙে যাই। দেখি একজন নারী শহীদপুরের রেললাইনের ওপর ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন। প্রথমে আমার মনে হয় নাদিরা বেগম, কিন্তু আমি স্বপ্নের মধ্যেও দেখতে পাই আসিয়া খাতুনকে, কেননা আমার সঙ্গে নাদিরা বেগমের কখনো দেখা হয় নাই। আসিয়া খাতুনের হাতের ব্যাগটা ভীষণ ভারী, আর তা থেকে চুইয়ে পড়ছে রক্ত। জেগে উঠি, পাশে তাকিয়ে দেখি রেজওয়ান আছে কিনা। ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। অকারণে গুছিয়ে রাখা ব্যাগটাও এক ঝলক দেখেনি। ভোরের আলোয় নিজেকে গোছাতে থাকি, ভাবি এই ভয়াবহ স্বপ্ন আর দেখতে চাই না। আর তাই সিদ্ধান্ত নিই, এই স্বপ্নের কথা আমি কাউকে বলবো না। এতক্ষণ শুনলেন বদরুন নাহারের গল্প দিল্লি বহুদূর। প্রথম প্রকাশ কালি ও কলম, জুলাই 2014। সমকালীন বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন শব্দশিল্প।